ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে কয়েকটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘটনাগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। যুদ্ধের দ্বিতীয় দিন রোববার কুয়েতে একটি মার্কিন কমান্ড সেন্টারে ইরানি ড্রোন হামলায় অন্তত ৬ মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হামলার আগে ওই ড্রোন সম্পর্কে কোনো সতর্কবার্তা পায়নি মার্কিন বাহিনী। অন্যদিকে CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাটির প্রতিরক্ষা ব্যবস্থা মূলত গাড়ি বোমা ঠেকানোর জন্য তৈরি ছিল। আকাশপথে আসা হামলা ঠেকানোর সক্ষমতা সেখানে ছিল না। এক মার্কিন সামরিক কর্মকর্তার ভাষায়, ওই স্থাপনায় ড্রোন প্রতিরোধের মতো কোনো ব্যবস্থা ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে বড় দুর্বলতা হিসেবে দেখতে চান না। তিনি বলেন, অধিকাংশ হামলাই প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে যায়। মাঝে মধ্যে দু একটি হামলা প্রতিরক্ষা ভেদ করতেই পারে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের এত কাছে থাকা একটি ঘাঁটিতে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকা পরিকল্পনার বড় ধরনের গাফিলতি। গত কয়েকদিনে বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে অন্তত ৩৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই সময়ে প্রায় ১৫০০ ড্রোন হামলার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। সম্প্রতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও একটি ইরানি ড্রোন ঢুকে রাডার ইউনিট ধ্বংস করে দেয়। বিশ্লেষকদের মতে, মাত্র $৩০,০০০ একটি ড্রোন দিয়ে কয়েক কোটি ডলারের সামরিক প্রযুক্তি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতাই তুলে ধরছে। এদিকে কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান নিজেদের গোলাগুলিতে ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটেছে, যা ফ্রেন্ডলি ফায়ার হিসাবে পরিচিত। এই ঘটনাও সমন্বয় ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এখনও ইরানের চেয়ে অনেক এগিয়ে। তবে পরিকল্পনা, সমন্বয় ও কূটনৈতিক সমর্থনের ঘাটতি বড় শক্তিকেও দুর্বল করে দিতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে অনেক বিশ্লেষক মনে করিয়ে দিচ্ছেন রোমান সাম্রাজ্যের কথা। একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল রোম। তাদের সেনাবাহিনী ছিল সুসংগঠিত, অস্ত্র ছিল উন্নত, আর প্রভাব বিস্তৃত ছিল বিশাল অঞ্চলে। কিন্তু ইতিহাসবিদরা বলেন, সাম্রাজ্যের পতন হঠাৎ করে ঘটেনি। ধীরে ধীরে ভেতরে ভেতরে দুর্বলতা তৈরি হয়েছিল। প্রশাসনিক সমস্যা, সমন্বয়ের ঘাটতি এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সেই শক্তিকে ক্ষয় করতে শুরু করে। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমতে থাকে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ঘটনাগুলোকে ঠিক সেভাবেই দেখা উচিত। এখনই কোনো পতনের ইঙ্গিত নয়, কারণ সামরিক শক্তি, প্রযুক্তি ও সক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। তবে সাম্প্রতিক ঘটনাগুলো কিছু সতর্কবার্তাও দিচ্ছে। বিশেষ করে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের শক্তির অন্যতম ভিত্তি ছিল ইউরোপ সহ বিভিন্ন দেশের সাথে সামরিক ও কূটনৈতিক জোট। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি বড় দেশ, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইরানকে ঘিরে সংঘাতে সরাসরি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র আগের মতো শক্ত সমর্থন পাচ্ছে না। বিশ্লেষকদের মতে, আধুনিক বিশ্বে শুধু উন্নত অস্ত্র বা শক্তিশালী সেনাবাহিনী যথেষ্ট নয়। কার্যকর পরিকল্পনা, মিত্রদের সঙ্গে সমন্বয় এবং কূটনৈতিক সম্পর্ক, এই তিনটি বড় শক্তির ভিত্তি। তাই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের জন্য হয়তো সংকট নয়, কিন্তু ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত হয়ে উঠতে পারে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।